ত্যাগ, সহমর্মিতা আর আত্মশুদ্ধির বার্তা দিয়েই অনুষ্ঠিত হলো প্রধান ঈদ জামাত। জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সত্য ও সুন্দরের পথে ধাবিত হওয়ার প্রত্যাশায় দোয়া মোনাজাতে অংশ নেন রাষ্ট্রের শীর্ষ কর্তা ব্যক্তিরা। মহিম মিজানের রিপোর্ট। মেঘলা আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ভোর থেকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে ঢল নামে মুসল্লিদের। নির্ধারিত সময়ের আগেই পূর্ণ হয় জাতীয় ঈদগাহর বিশাল প্রাঙ্গণ। সারিবদ্ধ আর সুশৃঙ্খলভাবে মুসল্লিরা লাইনে দাঁড়িয়ে প্রবেশ করেন ঈদ উল আজহার নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ ময়দানে। প্রধান ঈদের জামাতে অংশ নিতে ঈদগাহে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সংশ্লিষ্টরা। যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও। তাকবীরের মধ্য দিয়ে শুরু হয় ঈদুল আজহার প্রধান জামাত। সারিবদ্ধ কাতারে হাজারো মুসল্লিদের সঙ্গে একই প্রার্থনায় দাঁড়ান রাষ্ট্রের দুই শীর্ষ ব্যক্তি। এছাড়া জামাতে অংশ নেন মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতিগণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও মুসল্লি দেশগুলোর কূটনৈতিক মিশনের প্রধানরা। খুতবায় ত্যাগের মহিমা আর মানবিক মূল্যবোধের কথা তুলে ধরা হয়। পরে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন সবাই। মোনাজাত শেষে গাম্ভীর্যের জায়গায় নেয় ঈদের শুভেচ্ছা আর সৌহার্দ্য। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কোলাকুলিতে বিনিময় করেন ঈদের শুভেচ্ছা। বুথের মধ্যে খারাপ জিনিসগুলো রয়েছে, সেগুলো আমরা বুক থেকে বা মন থেকে আমরা ওগুলো বাদ দিয়ে দিব। প্রথমত ফিলিস্তিনিদের জন্য দোয়া চাইছি, এটা প্রচন্ড এসেনশিয়াল, খুবই স্বাভাবিক আমাদের মুসলমানদের জন্য এখন যে খারাপ অবস্থা চলতেছে। আল্লাহ পাক যেন এইভাবে আমাদের নামাজ সহ, কোরবানি সহ সকল নেক আমলগুলো কবুল করে। আনুষ্ঠানিকতার বাইরেও ছিল অন্য এক দৃশ্য। নামাজ শেষে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোবাইলে সেই মুহূর্ত ধরে রাখেন, কেউ শুধু কাছ থেকে দেখার আনন্দেই মুগ্ধ। দীর্ঘ কয়েক দশক পর বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই সাথে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত আদায় করছেন। সেই সাথে জামাত আদায় করছেন, নামাজ আদায় করছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, রয়েছেন মন্ত্রিপরিষদের সদস্য এবং কূটনৈতিক ব্যক্তিবর্গ। মুসল্লিরা প্রার্থনা করেছেন বাংলাদেশে যাতে এভাবে দল মত নির্বিশেষে সবাই দেশের উন্নতি স্বার্থে এক হয়ে আল্লাহর দরবারে বারবার যাতে হাত তুলতে পারেন। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। মহিম মিজান, ৭১, ঢাকা। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনায় দেশের সব বিভাগীয় শহরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা সহ সব শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ মোনাজাত। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায় নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নগরীর কাট্টলী এলাকায় ঈদের নামাজ শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এবার দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে ছিল। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার কাজ করছে। সাধারণত কোরবানির সময় দাম বাড়ে, এবার কিন্তু কমেছে। সুতরাং আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য চেষ্টা করছি আমরা। খুলনায় সকাল ৭টায় নগরীর টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাতে অংশ নেন মুসল্লিরা। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা একসাথে ঈদের নামাজ আদায় করেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি।
বরিশালে হেমায়েত উদ্দিন ঈদগাহে সব শ্রেণী পেশার মানুষ এক কাতারে নামাজ আদায় করেন। এবার নারীদের সাথে একত্রে নামাজ পড়েন সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, ঈদের আনন্দকে সবাই মিলে ভাগাভাগি করে নিব। রাজশাহীতে সকাল 7:30টায় মহানগরীর হযরত শাহ মুকদুম রাদিয়াল্লাহু আনহু কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়। সমস্ত বহিঃশত্রুর হাত থেকে বাংলাদেশকে যেন আল্লাহ হেফাজত করে। আমাদের মনের পশুত্বটাকে কুরবানি দেওয়ার মধ্যেই প্রকৃত কল্যাণ এবং আল্লাহর সন্তুষ্টি। রাজশাহীর পরিবেশ আলহামদুলিল্লাহ সব দিক থেকে সন্তোষজনক আছে। রংপুরে কালেক্টর ঈদগাহ মাঠ ও মসজিদে ঈদের প্রধান জামাত হয়। সাম্য, সম্প্রীতি ও ত্যাগের বার্তা নিয়ে নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। ঈদুল আজহা উপলক্ষে রংপুরবাসী, রংপুর সদর 3 আসনের সবাইকে আন্তরিক ঈদ মোবারক জানাচ্ছি। আজকের এই ঈদ উদযাপনের মাধ্যমে একটা সুন্দর রংপুর বিনির্মাণ করতে পারি, যেখানে আমাদের সম্প্রীতি বজায় থাকবে। ময়মনসিংহে উৎসব মুখর পরিবেশে ঈদের প্রধান জামাত হয় সকাল 7:30টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। নগরীর বিশিষ্টজন সহ নানা বয়সের মানুষ যোগ দেন এই জামাতে। কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহে সকাল 8টায় হয় ঈদ জামাত। ধর্মপ্রাণ মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। আসেন, যে যেখানে আছে ওইখানে সততার সাথে দায়িত্ব পালন করি, তাহলে দেশ এগিয়ে যাবে। সিলেটে সকাল 8টায় মহানগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়। এতে প্রায় 1.5 লক্ষ মুসল্লি অংশ নেন। নামাজ শেষে দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। আপনারা সবাই দেশের জন্য দোয়া করেন, সমস্ত হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে সামনের দিকে নিয়ে যাই। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি, আমাদের উপর অর্পিত দায়িত্ব মানুষের সন্তোষ মোতাবেক যেন আমরা পালন করতে পারি। হাসিবা আলী বর্ণা, 71। সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। সকালে ঈদের জামাতে অংশ নেন নানা বয়সী মানুষ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। এসব জামাতে সরকারের মন্ত্রী, এমপি সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক এবং সরকারি কর্মকর্তারা অংশ নেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ পড়েন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সবার সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। আমরা সবাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলার নির্দেশে আমরা সবাই এগিয়ে যাই এবং ত্যাগ স্বীকার করার জন্য মানসিক প্রস্তুতি সবাই। নাটোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়েছেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দলের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল চেয়ে মোনাজাত করা হয়। আমাদের নেতা তারেক রহমানকে সকল রাজনৈতিক দল মত, দেশের সকল মানুষকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। উনি যেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। লক্ষ্মীপুরে ঈদের নামাজ শেষে পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরিয়ানী সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। নোয়াখালীর কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামাতে অংশ নেন সর্বস্তরের মানুষ। নামাজ শেষে বিশেষ মোনাজাতের পর মুসল্লিরা সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহে নামাজে অংশ নেন এলাকার সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা ছাড়াও এলাকার 10,000 মুসল্লি। ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের নামাজ শেষে সংসদ সদস্য খালেদ হোসেন মাহমুদ শ্যামল জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি পর্যবেক্ষণ করে সরকার পদক্ষেপ নেবে। এই চুক্তির মধ্যে যেটুকুন পারি আমরা দেশের সার্বভৌমত্ব, দেশের অধিকার ক্ষুণ্ণ রেখে এই চুক্তিগুলার পর্যবেক্ষণ করে আগামী দিনে পদক্ষেপ নেওয়ার জন্য। জামালপুরের হযরত শাহজামাল ঈদগাহ মাঠে নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ চেয়ে মোনাজাত ও দোয়া করা হয়। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার চলন বিলের ঐতিহ্যবাহী দ্বিতল ঈদগাহ মাঠে নামাজ পড়েছেন 3 গ্রামের 3,500 মুসল্লি। 3 গ্রাম মিলে ঈদগাহ মাঠে নামাজ পড়ছি, আমরা অনেক আনন্দ পাচ্ছি। 3 গ্রামের মানুষ আজকে আবার একসাথে দেখা সাক্ষাৎ, ঈদগাহে কোলাকুলি। বন্যার সময় ঈদের নামাজ সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান করতে না পারায় উল্লাপাড়ার নরসিংহপাড়া, শুকলাই এবং শকুলহাট গ্রামের যৌথ উদ্যোগে ঈদগাহটি 2013 সালে নির্মাণ করা হয়। বনশ্রী হালদার, 71।
দেশের দুই বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দানে। সকাল 9টায় বৃষ্টি উপেক্ষা করেই শোলাকিয়া জামাতে অংশ নেন মুসল্লিরা। অন্যদিকে সকাল 8:30টায় প্রায় লাখো মুসল্লির সমাগমে মুখর হয়ে ওঠে দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দান। সালেক হোসেন রনি ও খালিদ আরাফাতের তথ্য ছবিতে প্রতিবেদন। সকাল 9টায় শুরু হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদের জামাত। প্রায় সঙ্গে সঙ্গে বৃষ্টিও নামে। এ সময় বৃষ্টিতে ভিজে ভিজেই নামাজ আদায় করেন মুসল্লিরা। এর আগে বৈরী আবহাওয়ার মধ্যেই ঈদ জামাতে অংশ নিতে মুসল্লিরা ভিড় করতে থাকেন ঈদগাহ ময়দানে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ময়দানে প্রবেশ করেন তারা। ভৈরব এবং ময়মনসিংহের মুসল্লিরা আসেন দুটি বিশেষ ট্রেনে করে। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান এটা কিশোরগঞ্জে অবস্থিত। তো অনেক ইচ্ছা ছিল আসার, এখানে খুব ঘুরে আসে দেখলাম, এখানে সুন্দর পরিবেশ, দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছে এখানে নামাজ আদায় করতে। তো আমরা যে এখানে আসছি দেখা যায় অনেক হাজার হাজার মুসল্লি একত্রিত হব, তো এটাই সবচেয়ে ঈদের একটা আনন্দের বিষয়। জোর দাবি থাকবে যে এই যে শোলাকিয়া মাঠের উন্নয়ন কার্যক্রমটা তড়িৎ গতিতে যাতে হয়। এবার শোলাকিয়ার 199তম জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। আর নামাজে অংশ নেন সংসদ সদস্য মাজাহারুল ইসলাম, সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার 199তম ঈদের নামাজ হচ্ছে। পূর্বের ন্যায় আমরা এবারও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি রেখেছি। এই ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত করতে যারা পরিশ্রম করেছেন, কাজ করতেন, আমি সকল বিভাগকে আমার শুভেচ্ছা। দেশের আরেক বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দানে। সকাল 8:30টায় অনুষ্ঠিত এই জামাতের ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। কিছু মানুষ কিছু গোষ্ঠী কাজগুলো করছে, এদেরকে সবসময় ভরপুরের মধ্য দিয়ে এবং তাদেরকে সবসময় আইনের আওতায় এনে দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া আমাদের সকলের দায়িত্ব। নামাজে অংশ নেন দিনাজপুর 3 আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ গণ্যমান্য ব্যক্তিরা। প্রায় লাখো মুসল্লির সমাগমে গোড়ে শহীদ বড় ময়দানের ঈদের জামাত ভরপুর হয়ে ওঠে। মুনিরা কাজেরি, 71। চট্টগ্রামে 6 ঘন্টার মধ্যে নগরীর বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন চসিক মেয়র। সিটি কর্তৃপক্ষ জানিয়েছে কোরবানির পর 41টি ওয়ার্ডে প্রায় 3200 পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। এর মধ্যে প্রতিটি ওয়ার্ডে 100 থেকে 150 জন কর্মী বর্জ্য অপসারণ কাজে যুক্ত রয়েছেন। পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আনতে কর্মীদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি পশু জবাইয়ের স্থান পানি দিয়ে পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিটি মেয়র। আমাদের অফিসিয়াল কার্যক্রম শুরু হয়েছে, সেটা রাত 8টা পর্যন্ত ইনশাল্লাহ চলতে থাকবে। আমরা প্রতিটি ওয়ার্ডে যাব এবং আমার এখানের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ আছেন, আমাদের পরিচ্ছন্ন কর্মীরা আছেন। আমি যেখানে গিয়েছি আমাদের পরিচ্ছন্ন কর্মীদের আমি দেখেছি, যেটা আমরা ঘোষণা করেছি 3200 জন পরিচ্ছন্ন কর্মী আজকে চট্টগ্রাম বিভিন্ন ওয়ার্ডে থাকবে। চট্টগ্রামের বর্জ্য অপসারণের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা ছিল, তো এখন পরিচ্ছন্নতা কার্যক্রম কি পর্যায়ে রয়েছে? এই কোরবানি ঈদ আসার আগে কয়দিন ধরে কিন্তু সিটি কর্পোরেশন প্রচারণা চালাচ্ছিল যে আসলে যত্রতত্র পশু কোরবানি না দিতে এবং নির্দিষ্ট স্থানে যেন কোরবানির যে বর্জ্যগুলো সেগুলো আসলে নির্দিষ্ট স্থানে যেন ফেলা হয়। এবং এই লক্ষ্যে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যারা কোরবানি করছেন তাদেরকে ব্লিচিং পাউডার এবং ব্যাগ দিয়েছেন, যাতে এই ব্যাগের মধ্যে বর্জ্যগুলো ভরে একটি নির্দিষ্ট স্থানে যেন রাখে। এবং সেখান থেকে সিটি কর্পোরেশনের যে ছোট ছোট গাড়িগুলো আছে তারা সেই গাড়িগুলো থেকে করে বর্জ্যগুলো নগরের যে বিভিন্ন স্টেশনে যে ডাম্পিং পয়েন্টগুলো আছে সেখানে এনে রাখে। এবং সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছিলেন যে 2টা থেকে মূলত আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে। তবে আমরা দেখেছি সকাল 9টা-10টার পর থেকে আসলে মূলত তারা তাদের কাজ শুরু করেছে এবং সিটি কর্পোরেশনের প্রায় 3200 কর্মী এই কাজে আসলে নিয়োজিত। এবং সিটি কর্পোরেশনের প্রায় 150-র মতো গাড়ি আছে ময়লা সরানোর জন্য, এবং তারা কিন্তু এক্সট্রা আরো 150 গাড়ি তারা ভাড়া করেছে আজকের জন্য, যেন ময়লাগুলো যেন খুব
দ্রুত সময়ে তারা যেন অপসারণ করতে পারে এবং নগরের বিভিন্ন স্থানে যে 8 থেকে 9টি ডাম্পিং স্টেশন আছে সেই ডাম্পিং স্টেশনে ময়লাগুলো থেকে তারা সংগ্রহ করে নগরের বাইরে যে মূল ডাম্পিং স্টেশন আছে সেখানে তারা আসলে ওগুলো নিয়ে যাচ্ছে। আমরা এখন আছি নগরীর কাজীদের এলাকায়, যেখানে একটি ডাম্পিং স্টেশন আছে। এখানে সকাল থেকে আসলে সিটি কর্পোরেশনের কর্মীরা কাজ করছেন এবং এখানে বেলা 3টার দিকে এখানে মেয়র তিনি পরিদর্শন করে গেছেন এবং আমরা দেখেছি মোটামুটি শহরের এখন 70 থেকে 80% যে বর্জ্য সেটি আসলে অপসারিত হয়েছে এবং যেগুলো আসলে দুপুরের পরে যে কোরবানিগুলো হয়েছে সেই কোরবানিগুলোর ময়লা কিন্তু এখন আসতে শুরু করেছে এবং সেগুলো আসলে ধীরে ধীরে অপসারণ করা হবে এবং মেয়র ঘোষণা করেছেন যে রাত 8টার মধ্যেই যেখানে যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলো আসলে তিনি অপসারণ করবেন এবং এই জন্য তিনি একটি ইনসেন্টিভ ঘোষণা করেছেন যে নগরীতে যে ওয়ার্ডে যারা যেসব পরিচ্ছন্নতা কর্মী আছে এবং যে ওয়ার্ড প্রথমেই তার নগরীকে পরিষ্কার করতে পারবে তবে তিনি তাদেরকে পুরস্কৃত করবেন, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই ধরনের একটি ঘোষণা তিনি দিয়ে রেখেছেন। এবং আমরা জানি যে চট্টগ্রামে কিন্তু পরপর 3 দিন, ঈদের দিন, ঈদের পরের দিন এবং তারপরের দিন আসলে কোরবানি করার রেয়াজ আছে। ফলে এই 3 দিনে কিন্তু এই বিশেষ কার্যক্রম চালাবেন, এটাই বলছিলেন মেয়র। তবে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আসলে যারা কোরবানি করেছে তারা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আমরা দেখেছি সেই কোরবানির পরে পানিগুলো তারা নিজেরাও ধুয়ে ফেলেছেন এবং ব্লিচিং পাউডার ছিটিয়েছেন এবং নির্দিষ্ট স্থানে রাখার জন্য যে বলা হয়েছিল তারা কিন্তু আসলে নির্দিষ্ট স্থানে রেখেছে। ফলে আমরা নগরের বেশ কয়েকটি জায়গায় ঘুরে দেখেছি যে আসলে কোরবানির যে বর্জ্য আগে আমরা যেমন দেখতাম যত্রতত্র পড়ে থাকতো, সেই বিষয়টি আমরা এবার লক্ষ্য করিনি। এবার অনেক বেশি আসলে সুন্দর সিস্টেমের মধ্যে কিন্তু আসলে কাজটা হচ্ছে এবং আশা করা যায় যে রাত 8টার মধ্যে যে বর্জ্যগুলো আছে সেগুলো তো অপসারণ করা হবে এবং কালকেও সেই কার্যক্রমটি চলবে এবং আগামী পরশুদিনে। রাজীব, আপনার কাছ থেকে আমরা চট্টগ্রামের বর্জ্য অপসারণের খবর জানছিলাম। সিলেট থেকে আমাদের আরেক সহকর্মী সাকিব আহমেদ মিঠু যুক্ত হয়েছেন সেখানকার বর্জ্য অপসারণের খবর নিয়ে। আপনাদের দুজনকেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। মিঠু, আমি আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে সিলেটেও তো 8 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলেন মেয়র, তো এখন বর্জ্য অপসারণ কি পর্যায়ে রয়েছে এবং কোরবানি কি এখনো হচ্ছে? জি, আপনাকে ঈদ মুবারক। প্রথমেই সিলেট আপনি যেমনটা বলছিলেন যে 8 ঘন্টার মধ্যে, যদিও বাংলা সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন যে 12 ঘন্টার মধ্যে কুরবানি সকল বর্জ্য কিন্তু পরিষ্কার করতে হবে, কিন্তু সিলেট সিটি কর্পোরেশন একটি চ্যালেঞ্জ নিয়েছে, সেটা হচ্ছে 8 ঘন্টার মধ্যে তারা সেই সিটি কর্পোরেশনের যে 42টি ওয়ার্ড আছে সেই 42টি ওয়ার্ডের যে কুরবানি বর্জ্য সেটি কিন্তু তারা পরিষ্কার করবেন। যারা এখনো কুরবানি দেননি এবং যারা বিকেলের দিকে দিবেন তাদেরটাও আসলে যথাসময়ে কিন্তু সেই বর্জ্যগুলো কিন্তু পরিষ্কার করা হবে। আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল একলিম আবেদিন। আপনি তো নিশ্চয়ই প্রতিটা ওয়ার্ড ঘুরে দেখেছেন, আপনাদের যে চ্যালেঞ্জটি 8 ঘন্টার মধ্যে শেষ করবেন সেটি কি সম্ভব? কি পরিস্থিতি এখন? ধন্যবাদ। আপনার মাধ্যমে 71 টেলিভিশনের দর্শকদেরকে জানাই ঈদ মোবারক। সিলেট সিটি কর্পোরেশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এই কোরবানি বর্জ্য অপসারণের জন্য। আপনি ইতিমধ্যে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন অনুযায়ী 12 ঘন্টার মধ্যে ময়লা অপসারণের কথা। আমাদের প্রশাসক জনাব আব্দুল কাইম চৌধুরী আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন 8 ঘন্টা। আমরা মনে করি যে আমরা চ্যালেঞ্জের আগেই আছি। আমি মূল সড়কে কোথাও এখন পর্যন্ত কোথাও ময়লা পাইনি। এখন আপনি দেখেছেন একটা অলিগলিতে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকেও ময়লাটা পরিষ্কার চলছে। আশা করি আমরা উইদিন 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা আজকের দিনের যে কোরবানি বর্জ্যটা আজকে অপসারণ করতে পারবো। এবং যারা বিকেলে দিবে এবং আগামীকালকেও কেউ কোরবানি দিতে পারেন, তাদের বর্জ্যগুলো কীভাবে কালেক্ট করবেন? আপনারা জেনে থাকবেন যে আমরা গতকালকে রাত 8টা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। সকালবেলা 6টা থেকে আরেকটা শিফট কাজ শুরু করেছে, 12টা থেকে একটা শিফট শুরু করেছে এবং সন্ধ্যার পরে আরেকটা শিফট কাজ করবে এবং এইভাবে আমরা আগামী 3 দিন বর্জ্য অপসারণ করবো। এর জন্য আবার একটা 24 ঘন্টা হটলাইন নাম্বার এবং একটা তথ্য কেন্দ্রে 24 ঘন্টা মানুষ থাকছে এবং যে কোনো অভিযোগ নাগরিকরা দিবেন, আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে ময়লাটা সরিয়ে আনবো। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা শুনছিলেন যে 24 ঘন্টা তাদের হটলাইন খোলা থাকবে এবং নাগরিকদের যদি কোনো ধরনের অভিযোগ থাকে ময়লা আবর্জনা নিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে সেটি রেসপন্স করবেন। এই মুহূর্তে আমার ঠিক পেছনে আমি সিলেটের হাওয়াপাড়ায় আছি। সেই হাওয়াপাড়ায় বলা যায় একদম শেষ পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রায় 1000 কর্মী এবং প্রায় 1500। আমরা যেমনটি শুনছিলাম যে নিরলস ভাবেই তারা কাজ করে যাচ্ছেন। আগামী 3 দিনেরও পরিকল্পনা তাদের রয়েছে। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে সিলেট এবং তার আগে চট্টগ্রামের বর্জ্য অপসারণের খবর জানিয়ে দিচ্ছিলেন। গোপালগঞ্জের সদর উপজেলার বেদগ্রামে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে অন্তত 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত 25 জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার বেলা 12টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় একটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারায় দোলা পরিবহনের যাত্রীবাহী বাস। এতে মোটরসাইকেলের 3 জন আরোহী এবং 2 জন বাস যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন আমরা পাইনি, মূলত দুর্ঘটনা যেটা ঘটে গিয়েছে এটা মর্মান্তিক একটা দুর্ঘটনা, এবং যারা এখনো মানে অসুস্থ অবস্থায় আছে বা আহত অবস্থায় তাদের চিকিৎসার ব্যাপারে আমরা সর্বোচ্চ স্টেপটা নিয়েছি। এককভাবে বলা যাবে না যে অমুক দেয়, এটা যেরকম ড্রাইভার যারা চালায় তাদের যেরকম অসচেতনতা, মালিকরা যেরকম তাদেরকে ডিউটি বেশি করে এটাও আছে। আর আমরাও দেখা যাচ্ছে যে ডিউটি পালন করতে গিয়ে আমরা যখন কোনো গাড়ি ফিটনেসের সমস্যাগুলো দেখতে হয়, তারপরে ওভার স্পিডে চালাচ্ছে কিনা এগুলো দেখতে হয়। দুটো জিনিস দেয়, একটা ছিল ওভার স্পিড, তারা এইখানে যারা গাড়ি চালাচ্ছে, আর সামনে ঈদ, এই ঈদ উপলক্ষে অক্লান্ত পরিশ্রম করছে যারা ড্রাইভার ওভার ডিউটি করছে, তারা ক্লান্ত, তারা পরিশ্রান্ত, প্রচণ্ড বেগে গাড়ি চালাচ্ছে, আবার ওভারটেকিং। আদ্দিন হাসপাতালের শিশু ওয়ার্ডের 6 জন শিশু মৃত্যুর ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত বললেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। নরসিংদীতে ঈদের জামাত শেষে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ওই দিন একজন মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডটির এসি বন্ধ করে দেওয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই দুর্ঘটনা হয়েছে। এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 72 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি যতটুকু শুনেছি, অনেকবার যোগাযোগ করেছি, এসিটা অফ থাকায় এবং সম্ভবত গ্যাস লিকেজের কারণে বদ্ধ ঘরে মনে হয় কোনো গ্যাসের সৃষ্টি হয়েছিল, যেটার কারণে পরপর 6টি শিশুর মৃত্যু ঘটে। আমি যখন কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে পরিদর্শনে ছিলাম তখন খবরটা পেয়েছি। আমার ডিজি, এডিজি অ্যাডমিন, আমার রুটিন সচিব, আরো ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওখানে পাঠিয়েছি। ওখানে আমরা একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের ডিরেক্টর হসপিটালের নেতৃত্বে। 72 ঘন্টার ভিতরে তার রিপোর্ট প্রতিবেদন দাখিল করবে। 2 বছর ধরে পড়ে আছে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল। চুরি হচ্ছে নির্মাণ সামগ্রী, যেন দেখার কেউ নেই। সংশ্লিষ্টরা বলছেন, গণপূর্ত অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতার কারণেই এখনো চালু হয়নি হাসপাতালটি। তবে দ্রুতই এখানকার সেবা চালুর আশ্বাস দিয়েছেন খুলনা 3 আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। স্বাস্থ্য খাত নিয়ে হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের আজ 7ম পর্ব। ছবি তুলেছেন এস এ বাপ্পি। খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগ 48 শয্যার বিপরীতে এখানে ভর্তি আছে 155 শিশু। শয্যা না পেয়ে তাদের অনেকেরই ঠাঁই হয়েছে হাসপাতালের সিঁড়ি থেকে বারান্দায়। শয্যা সংকটে হাসপাতালের রোগীদের দুর্ভোগ হলেও খুলনার সোনাডাঙ্গা বাইপাস সড়কে নির্মিত বিভাগীয় শিশু হাসপাতালটি 2 বছর ধরে পড়ে আছে। কন্ট্রাক্ট হয়েছে 2020-এর মেতে, এটা আমাদের শেষ হয়েছে 24শে জুনে। হাসপাতাল নির্মাণের কাজ শেষ হলেও এখানে সীমানা প্রাচীর, প্রধান ফটক, রাস্তা, বৈদ্যুতিক সংযোগ সহ অনেক কাজই বাকি আছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক জানান, এজন্য গণপূর্ত বিভাগ থেকে আরো 12 কোটি টাকা চাওয়া হয়েছে। বৈদ্যুতিক সরঞ্জাম সহ অন্যান্য নির্মাণ সামগ্রী সেগুলি চুরি হয়েছে। সীমানা দেয়াল এখন পর্যন্ত সম্পন্ন করা যায়নি বা মূল গেট সহ ভূমি সংস্কারের কিছু কাজ বাকি রয়েছে। দেশে যখন হামে শত শত শিশুর মৃত্যু হচ্ছে, তখন এরকম একটি অবকাঠামো পড়ে থাকায় বিস্ময় প্রকাশ করেন খুলনা 3 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। জানান, দ্রুতই হাসপাতালটি চালু করা হবে। এই রাস্তাটার যে বেহাল অবস্থা, এটা কেডিএ বলছে এটা আমার না, এটা সিটি কর্পোরেশন বলছে এটা আমার না, কেডিএ। এই যে আমলাতান্ত্রিক জটিলতা, এটা এতদিন ধরে আছে। এই যে 2 বছর যাবৎ এই এত বড় একটা স্ট্রাকচার পড়ে আছে অব্যবস্থাপনায়, যতটা তাড়াতাড়ি সম্ভব কার্যকরী ভূমিকা যাতে নিতে পারি সে ব্যবস্থা গ্রহণ করব। হাসপাতালটি চালু না হওয়ার জন্য পরস্পরের ওপর দায় চাপাচ্ছে গণপূর্ত অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশন। খুলনায় শিশু স্বাস্থ্যসেবার সংকট যখন চরমে, তখন 100 কোটি টাকার বেশি ব্যয়ে তৈরি হচ্ছে বিভাগীয় এই শিশু হাসপাতালটি। তবে একটি হাসপাতাল মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়, প্রয়োজন অনেক যন্ত্রপাতি।
তার চেয়ে বেশি প্রয়োজন দক্ষ জনবল। হাসপাতালটি চালুর জন্য কত সময় অপেক্ষা করতে হবে সেই প্রশ্ন খুলনাবাসীর। হিমেল মাহবুব, ৭১, খুলনা। দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত লোডশেডিং এর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে যশোর ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কোথাও কোথাও ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সমস্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। দ্রুত সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। এছাড়া বিকেল ৪টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণেরও নির্দেশ দেন তিনি। বর্তমানে আমাদের যে বিদ্যুতের চাহিদা অনেক কম স্বাভাবিকের তুলনায়, কারণ কলকারখানা বন্ধ, অফিস আদালত বন্ধ। সেহেতু বাংলাদেশের কোথাও কোনো লোডশেডিং নেই, কিন্তু বেশ কিছু জায়গায় কখনো কখনো হয়তো বিদ্যুৎহীন থাকছে। সেটি লোডশেডিংয়ের কারণে না, আপনারা জানেন ঝড়, বর্ষা, বাদলের কারণে বিভিন্ন জায়গায় লাইনে ডিসরাপশন হচ্ছে। এবারও ঈদের ছুটিতে কক্সবাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিপুল সংখ্যক পর্যটক বরণে প্রস্তুত হচ্ছেন ব্যবসায়ীরাও। তবে তারা বলছেন এবার অগ্রিম বুকিং কম। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। ছুটির সুযোগ পেতে মানুষ চলে আসে সীমানাবিহীন নীল জল থেকে গড়া দৈত্যের মতো ঢেউয়ের কাছাকাছি। মুগ্ধ হয়ে দেখেন ভাগা গড়ার অনিন্দ দৃশ্য। ছাদখোলা জিপে চড়ে পাহাড় সমুদ্রের মাঝামাঝি দিয়ে ছুটে চলার সুযোগ নেন মেরিন ড্রাইভ সড়কে। সময় পেলে চলে যান কক্সবাজারের ঐতিহ্যবাহী মসজিদ, মন্দির আর সমুদ্রের বুক ছেড়া দ্বীপগুলোতে। পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন এবার ঈদের ছুটিতে প্রকৃতির নিদর্শন দেখতে কক্সবাজারে ভিড় করবে লাখো পর্যটক। ঈদের পারপাসে আমার মনে হয় আমার 20টা রুমও বুকিং হয়নি। আমাদের 80 রুম আছে, কিন্তু এখানে আমার 20 রুম এখনো বুকিং হয়নি। এই মুহূর্তে আমাদের গেস্টের ফ্লো একটু কম, বাট ঈদের 2 দিন পর থেকে আমাদের ফ্লোটা খুব ভালো আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমাদের ফুল হাউস অকুপেন্সি হয়ে আছে। পর্যটন ব্যবসায়ীরা আরও বলছেন, নানা অব্যবস্থাপনার কারণে পর্যটকরা কখনো কখনো কক্সবাজার থেকে মুখ ফিরে নিতে চান। অবৈধ কিছু দোকানপাট, কিছু ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো মানে যাত্রী চলাচলের যে রাস্তা, ফুটপাত এবং আশেপাশে যেখানে যাত্রী মানে আপনার পর্যটকদের বিশ্রামের যে জায়গাগুলো, এগুলো তাদের অবৈধ দখলের কারণে পর্যটকরা খুব বিরক্ত বোধ করেন। ঈদের প্রস্তুতি যেটা পর্যটন নিয়ে, এটা টোটালি হচ্ছে ব্যবসায়ীদের প্রস্তুতি। মূলত সরকারি কোনো প্রস্তুতি আছে বলে আমি মনে করি না। একটা যে বড় উৎসব হবে, এখানে হাজার হাজার পর্যটক আসবে, এই বিষয়ে কক্সবাজার একটা বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে, এরা খুবই উদাসীন। কক্সবাজার প্রশাসন বলছে ঈদের ছুটিতে পর্যটকদের হয়রানি রোধ ও নিরাপত্তা বাড়াবেন তারা। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। প্রতি বছরের মতো ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছেন শত শত পর্যটক। সেখানকার আজকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হায়দার। ঈদ মোবারক তারেক, আজ ঈদের দিনে সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন আর তাদের নিরাপত্তায় প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে? অতিথি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের বালিয়াড়ি থেকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে সকাল থেকে মূলত ব্যস্ত সময় পার করেছি কোরবানির ঈদকে কেন্দ্র করে স্থানীয় সহ পর্যটকরা, এবং যতই বিকেল গড়াচ্ছে, সময় গড়াচ্ছে, তখনই মূলত সমুদ্র সৈকতের দিকে পর্যটক এবং স্থানীয় যারা আছেন তাদের আগমন, তাদের পদচারণা বাড়ছে। আমরা ঠিক এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে, এবং যে পয়েন্টটিতে যাদেরকে দেখা যাচ্ছে ঠিক এখন তাদের বেশিরভাগই স্থানীয় পর্যটকও আছেন কয়েকজন। পাশাপাশি বলা যায় যে যত সন্ধ্যা গণাবে, রাত হবে, পাশাপাশি দেশের দূর দূরান্ত থেকে পর্যটক যারা হোটেল কক্ষ বুকিং করেছেন তারাও কিন্তু কক্সবাজারের দিকে রওনা হবেন। আমরা জেনেছি যে কক্সবাজারে প্রায় 5 শতাধিক হোটেল, কটেজ, রিসোর্ট রয়েছে, এবং সেখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে ঈদ উল ফিতরের তুলনায় ঈদুল আজহা এই হোটেল বুকিং আগাম বুকিং কম হয়েছে। তবে তারা যে সামনের 2-1টা দিন ছুটি রয়েছে, তারা মনে করছেন আগাম বুকিং না থাকলেও মনে করছেন যে কক্সবাজারে সেই হোটেল কক্ষ বুকিং হতে পারে বা পর্যটক আসতে পারে। পাশাপাশি কক্সবাজার এই সমুদ্র সৈকত ছাড়াও লাবণী ছাড়াও কলাতলি, সুগন্ধা এবং অন্যদিকে পাটুয়া টেকিনানি এবং বিস্তৃত সমুদ্র, পাহাড় সবকিছু উপভোগ করবার জন্য মূলত কক্সবাজারটাকেই বেছে নেই ঈদের ছুটি বা কোনো ধরনের উৎসবে। আমরা এখন যাদেরকে দেখতে পাচ্ছি তারা স্থানীয়রা মূলত সকাল থেকে কোরবানির নানান কার্যক্রম সারার পর তারা
তারা সন্ধ্যা বা বিকেলের দিকে কক্সবাজারে সমুদ্র সৈকত পাড়ে চলে আসেন এবং স্থানীয় যারা দু একজন আছেন তারাও আছেন। পাশাপাশি আগামীকাল থেকে মূলত পর্যটকের আনাগোনা বেশি চোখে পড়বে সৈকত পাড়ে। নির্জল সমুদ্র ধারণা করছেন হোটেল মোটেল মালিকরাও। আমরা যেটি প্রতিবেদনে জানছিলাম। ধন্যবাদ তারেক আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তের অবস্থা। দর্শক, কক্সবাজার থেকে সহকর্মী তারেক হায়দার যুক্ত ছিলেন এতক্ষণ। ঈদের লম্বা ছুটিতে হ্রদ, পাহাড়, ঝর্ণার জেলা রাঙামাটির পর্যটন বিনোদন কেন্দ্রগুলো প্রস্তুত পর্যটক বরণে। সরকারি পর্যটন কেন্দ্র হলিডে কমপ্লেক্সের 70 থেকে 80% বুকিং হয়ে গেছে। বেসরকারি হোটেল মোটেলের 50% সিট বিক্রি শেষ। সহকর্মী উচিংছা রাখেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঈদের ছুটিতে মুখর হবে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো। সাজেক ভ্যালি, ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদ, পলোয়েল পার্ক, আরণ্যক ও সুবলং ঝর্ণা, রাঙাদ্বীপ, লেকভিউ আইল্যান্ড, কাপ্তাই পড হাউস সহ মনোমুগ্ধকর সব পর্যটন কেন্দ্রগুলো আমন্ত্রণ জানাচ্ছে পর্যটকদের। টুরিস্ট যেসব বুটে ঘুরবে আমরা বুটগুলো মেরামত করছি। আমরা আশা করছি প্রচুর পরিমাণে পর্যটক হবে, আর আমরা পর্যটকদের কথা চিন্তা করে পলোয়েল পার্কে বিভিন্ন কটেজগুলো সাজসজ্জা করেছি। আমরা বিভিন্ন ধরনের কাপড় রেখেছি, যেমন পাহাড়ি কাপড়। এখন বিভিন্ন কালেকশন রেখেছি। এখন আগামীকাল থেকে ঈদের ছুটির দিন, আশা করি যে ভালো বেচাকেনা হবে। অনলাইন বা অফলাইনে সরকারি পর্যটন কেন্দ্র হলিডে কমপ্লেক্সে প্রায় 70 থেকে 80% রুম বুকিং হয়েছে। বেসরকারি হোটেল মোটেলে 25 থেকে 30 মে পর্যন্ত 50% বিক্রি শেষ। ঈদের পর দিন থেকে আমাদের 50% বুকিং হয়েছে। আরও বুকিং আরও বেড়তে পারে। তবে এবছর আমি বলবো যে রাঙামাটিতে রেকর্ড সংখ্যক পর্যটক এই রাঙামাটিতে বেড়াতে আসে। কাপ্তাই হ্রদ ও পাহাড় ঘেরা রাঙামাটি শহরে হোটেল মোটেল রয়েছে 55টি, দ্বীপকেন্দ্রিক ও অন্যান্য মিলিয়ে কটেজ আছে 35টি। হাসান আহমেদ, 71। সিলেট সীমান্তে বেকার তরুণ তরুণীদের বৈদ্যুতিক বাল্ব তৈরি সহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি। কর্মকর্তারা জানান, মাদক ও চোরা কারবার থেকে ফিরিয়ে তাদের আলোর পথে আনতে এই কার্যক্রম চালু করা হয়েছে। পরবর্তীতে তাদের এসব প্রশিক্ষণ কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে সহায়তাও করা হবে। হোসাইন আহমেদ সুজাদের প্রতিবেদন। বাংলাদেশ ভারত সীমান্তের নাম এলেই চোরাচালানের বিষয়টি সবার আগে সামনে আসে। তবে সীমান্ত এলাকায় বেকারত্ব বেশি হওয়া চোরাচালানের অন্যতম কারণ বলে মনে করেন বিজিবি কর্মকর্তারা। আর এই বেকারদের একটি বড় অংশ নারী। সীমান্তের বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আলোর পথে নামে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম চালু করে বিজিবি। প্রশিক্ষণে নারীদের অংশ নেওয়ার বিষয়টি অনেকটা নাটকীয়। 3টা পর্যন্ত মামুনিরা সবাই শিখবে, ঠিক আছে বাবারা, আপনারা শিখাইতে পারবেন না। গেল বৃহস্পতিবার সিলেটের জকিগঞ্জের হাফিজ মজুমদার বিদ্যানিকেতন স্কুলে সীমান্ত এলাকার ছেলেদের বাল্ব তৈরির প্রশিক্ষণ দিচ্ছিল বিজিবি। এ সময় স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী অধিনায়কের কাছে আপনাদের জন্যই আমাদের ব্যবস্থাপনা আজকে। নাম্বার 2 হচ্ছে আপনারা এই কাজটা কি দেখেছেন? আচ্ছা আসেন। পরে 19 বিজিবির অধিনায়কের নির্দেশে স্কুলের মেয়েদেরও বাল্ব তৈরির প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়। আলোর পথে এই এলইডি বাল্ব তৈরিটা অত্যন্ত সহজ। এটা চাইলে যে কেউই করতে পারবে। যদি কেউ চেষ্টা করে মন থেকে, তাহলে অবশ্যই এটা পারবে। একই সময়ে জকিগঞ্জ সীমান্ত এলাকার বেকার যুবকদের হাতে কলমে বিভিন্ন কারিগরি শিক্ষা দেয়া হয়। আমার শিখে ভালোই লাগতেছে। যদি আমার পরিবারের কখনো যদি বাল্ব নষ্ট হয় তাহলে আমি সেটা ঠিক করতে পারবো। তাছাড়া কি আমার যদি একটু পুঁজি থাকে তাহলে আমি একটা বাল্বের ফ্যাক্টরি তৈরি করতে পারবো। আমরা একটা বাল্ব তৈরি করতে পারবো। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা ধীরে ধীরে আগানোর পরে ধরেন এগুলো আমরা একটা ফ্যাক্টরির মধ্যে করতে পারি। আর অনেক কিছু করা যায়। কাজ করলে এগুলা আমাদের উপকার হয়। একটি কারখানা তৈরি করতে পারবো, এটাই আমাদের ফায়দা হয়। এ সময় 19 বিজিবির অধিনায়ক জানান, দেশের সীমান্ত নিরাপদ রাখা এবং সীমান্ত এলাকার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে বিজিবির এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে। যখন কাজটা চালু হচ্ছে আজকে থেকে, এরপরে বেশ কিছুদিন তাদেরকে আমরা ট্রেনিং দেব এবং তারপরে যখন তারা স্বাবলম্বী হয়ে যাবে তাদেরকে আমরা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় মার্কেটিং এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেটা তাদের উপর আমরা ছেড়ে দিব। আর চোরাচালান নয়, আলোর পথে ফিরুক সীমান্ত এলাকার মানুষ, এমন প্রত্যাশা এলাকার সবার। হুসাইন আহমেদ সুজাত, 71, সিলেট।
চলছে দেশযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।